আশুলিয়া শিল্পাঞ্চলে বেশিরভাগ পোশাক কারখানায় পুরো দমেই চলছে উৎপাদন, তবে এখনো বন্ধ রয়েছে 16টি কারখানা। এর মধ্যে 13টি কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা এবং 3টিতে সাধারণ ছুটি দেওয়া হয়েছে। শিল্প পুলিশ জানিয়েছে সকাল 8টা থেকে কারখানায় শ্রমিকরা কর্মস্থলে যোগ দিয়ে উৎপাদন শুরু করে। এরপরই বিভিন্ন কারণে 3টি কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করে কর্তৃপক্ষ। এদিকে গাজীপুরেও সকাল থেকে কারখানার কার্যক্রম শুরু হয়, তবে ভোগড়া বাইপাস এলাকায় T&Z নামের একটি কারখানায় শ্রমিক অসন্তোষের খবর পাওয়া গেছে। এ সময় সড়ক অবরোধ করেন শ্রমিকরা। পরে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে আইন শৃঙ্খলা বাহিনী। এদিকে শ্রমিক অসন্তোষ ও অস্থিরতার কারণে আগামী 2 মৌসুমে পোশাক রপ্তানির আদেশ 10 থেকে 18% কমার আশঙ্কায় শিল্প মালিকরা। চলমান সংকটকে সুবিধাভোগী গোষ্ঠীর ফায়দা হাসিলের পথ বলে মনে করছে বিজিএমইএ। আর শ্রমিকদের ন্যায্য দাবি মেনে নেয়ার পাশাপাশি আলোচনার তাগিদ শ্রমিক নেতাদের। নানা চড়াই উতরাই পেরিয়ে গত 4 দশকে রপ্তানি খাতে শীর্ষে তৈরি পোশাক শিল্প। তবে ছাত্র আন্দোলন ও বন্যায় আমদানি রপ্তানি ব্যাহত হওয়ায় ক্ষতির মুখে রপ্তানিকারকরা। এর সাথে শিল্পাঞ্চলের শ্রমিক অসন্তোষের কারণে আবারও শঙ্কায় এই শিল্প। আশুলিয়া, গাজীপুর ও সাভারে দীর্ঘদিন ধরে শ্রমিক আন্দোলন চলছে। তবে ঠিক সময়ে বেতন বোনাস দেওয়াসহ ন্যায্য দাবি পূরণ হলে শ্রমিক অসন্তোষ হতো না বলে মনে করেন নেতারা। আন্দোলনের কারণে রপ্তানি আদেশ কমার দায়ও নেবেন না তারা। মজুরিটা দেওয়া হয়, ওভারটাইমটা, সেটা নির্ধারিত সময়ে দিতে হবে আইনানুগ। 7 কর্মদিবসের মধ্যে, ক্যালেন্ডার মান্থ শেষ হওয়ার 7 কর্মদিবসের মধ্যে যদি কোনো হলিডে থাকে তাহলে পরবর্তী ডেটে এটা দেওয়া এনশিওর করতে হবে। কোনো কারণে শ্রমিকের একটু লেট অ্যাবসেন্টের কারণে 5 মিনিট 2 মিনিট লেটের কারণে কর্তন করা যাবে না। 3 নম্বর হচ্ছে তাদের টিফিন বিলটা যেটা দেওয়া হচ্ছে খুবই অপ্রতুল। বিজিএমইএ বলছে চলমান পরিস্থিতির কারণ শ্রমিক অসন্তোষ নয়, বরং স্বার্থান্বেষী মহলের ষড়যন্ত্র। রাজনৈতিক অস্থিরতাকে কাজে লাগিয়ে এই শিল্প ধ্বংসের পায়তারার অভিযোগ তাদের। সংকট সমাধান না হলে পাশের দেশে ক্রয়াদেশ চলে যাওয়ার শঙ্কায় তারা। যে অর্ডারটা এর মধ্যে হতে পারত, সেই অর্ডারগুলো 15 থেকে 18% অর্ডার আমাদের যে সমস্ত মালিকদের সাথে কথা হচ্ছে তাতে আমরা বুঝতে পারছি যে আগামী 3 মাসের অর্ডার কিছুটা হলেও কমে গেছে বা চলে যাচ্ছে। ইন্ডাস্ট্রিগুলোর সিকিউরিটি এবং সেফটি যদি দিতে পারেন, আমরা ইন্ডাস্ট্রিয়াল রিলেশনশিপের উপরে জোর দিয়ে মালিক শ্রমিক সমঝোতার মাধ্যমে এই ফ্যাক্টরিগুলোকে চালাই। বিশ্বে দেশের ভাবমূর্তি অক্ষুণ্ণ রাখতে অন্তর্বর্তী সরকারকে কূটনৈতিক তৎপরতা বাড়ানোর আহ্বান শিল্প উদ্যোক্তাদের। শফিল আলম সুজন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। বেক্সিমকো সহ বিভিন্ন প্রতিষ্ঠানে হামলায় এবং আগুন দিয়ে পুড়িয়ে ফেলা দেশের অর্থনীতির জন্য বড় ক্ষতি। এ কারণে বিপুল সংখ্যক মানুষ কর্মহীন হয়েছে বলে জানিয়েছেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব AHM শফিকুজ্জামান। বলেন, প্রতিবেশী দেশের ইন্ধনে সম্প্রতি শিল্প এলাকায় শ্রমিক অসন্তোষের হয়েছে। দুপুরে এফডিসিতে পোশাক খাত নিয়ে আয়োজিত ছায়া সংসদ অনুষ্ঠানে এসব কথা জানান তিনি। সচিব বলেন, আন্দোলনরত পোশাক শ্রমিকদের 25 দফা দাবি দেওয়ার অনেকগুলো যৌক্তিক, আবার অনেকগুলো অযৌক্তিক। শ্রমিক অসন্তোষ বন্ধ করতে ফান্ডের টাকার সঠিক ব্যবহার করতে কাজ করা হচ্ছে। বাংলাদেশ পোশাক শিল্পে বিশ্বের শীর্ষে যেতে চায়। এখানে শ্রমিক অস্থিতিশীলতার পেছনে প্রতিবেশী দেশের ইন্ধন রয়েছে। এবার এসব নিয়ে কাজ করা হবে। পরে গাজী টায়ার কারখানায় আগুন প্রসঙ্গে বলেন, এই আগুনে কত মানুষ মারা গেছে সে সংখ্যা এখনো জানা যায়নি, তবে হাজার হাজার মানুষ কাজ হারিয়েছে। এ কারখানায় যে পণ্য উৎপাদন হতো সে চাহিদা মেটাতে এখন ডলার দিয়ে বিদেশ থেকে আমদানি করতে হচ্ছে। বেক্সিমকো যে শিল্প পার্ক, সেখানে কিন্তু আমরা প্রচুর ডেনিম আমরা তৈরি করতাম, যেটা আমাদের ব্যাকওয়ার্ড লিঙ্কেজ হিসেবে একদম সুতা থেকে আপনার ইয়ার্ন থেকে শুরু করে আমাদের ফ্যাব্রিক্স পর্যন্ত এখান থেকে আসতো, যেটা গার্মেন্টসের সাপ্লাই হতো। এবং এখান থেকে কিন্তু আপনার ফ্যাব্রিক্স কিন্তু এক্সপোর্ট হতো। তো এই জায়গায় কিন্তু এরকম আরও অনেক প্রতিষ্ঠান যেগুলো ধ্বংস হয়ে গেছে, এটি কিন্তু আমার ইকোনমিক ড্যামেজ। এখানে যে ব্যাংক থেকে এই প্রতিষ্ঠানগুলো তৈরি করা হয়েছে সেই ব্যাংকের জন্য যেমন রিস্কি, এখানে হাজার হাজার শ্রমিকরা তারা কর্মহীন হয়ে গেছে এবং এটি কিন্তু আমার ইকোনমিতে কিন্তু একটা ড্যামেজ হয়ে গেছে।
এবারে বিদায়ী সপ্তাহে শেয়ার বাজারের খবর। গত সপ্তাহে সূচক বেড়েছে। ঢাকার শেয়ার বাজারে ডিএসইতে প্রধান সূচক বেড়েছে 8.75 পয়েন্ট। এ সময় লেনদেন হয় 2,452 কোটি টাকা, আর বাজার মূলধন দাঁড়িয়েছে 6,95,000 কোটি টাকার বেশি। অন্যদিকে চট্টগ্রাম শেয়ার বাজারে সার্বিক সূচক কমেছে 51.87 পয়েন্ট। বিদায়ী সপ্তাহে 4 কার্যদিবসের মধ্যে 3 দিনই সূচক কমেছে ঢাকা স্টক এক্সচেঞ্জে। তবে দিন শেষে প্রধান সূচক ডিএসইএক্স 8.75 পয়েন্ট বেড়ে অবস্থান করছে 5,735 পয়েন্টে। ডিএসইতে লেনদেন হয় 2,452 কোটি টাকা। সপ্তাহের ব্যবধানে লেনদেন কমেছে 769 কোটি 11 লাখ টাকা। সপ্তাহের শেষ কার্যদিবসে বাজার মূলধন দাঁড়িয়েছে 6,95,000 কোটি টাকা। সপ্তাহের ব্যবধানে ডিএসইর বাজার মূলধন বেড়েছে 2,242 কোটি টাকা বা 0.32%। বিদায়ী সপ্তাহে হাত বদলে অংশ নেওয়া 397টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে 142টির, কমেছে 213টির এবং অপরিবর্তিত রয়েছে 42টি প্রতিষ্ঠানের শেয়ার দর। সপ্তাহ জুড়ে সবচেয়ে বেশি লেনদেন হওয়া প্রতিষ্ঠানের তালিকায় প্রথম অবস্থানে আছে সোনালী আঁশ, দ্বিতীয় লিন্ডে বাংলাদেশ এবং তৃতীয় অবস্থানে আছে গ্রামীণ ফোন। শতাংশের দিক থেকে দর বৃদ্ধির তালিকায় প্রথম অবস্থানে আছে সি পার্ল বিচ রিসর্ট, দ্বিতীয় প্রগতি লাইফ ইন্স্যুরেন্স এবং তৃতীয় অবস্থানে আছে সোনালী পেপার। অন্যদিকে বিদায়ী সপ্তাহে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের সার্বিক সূচক 51.87 পয়েন্ট কমে অবস্থান করছে 16,191 পয়েন্টে। সপ্তাহ জুড়ে লেনদেন হয় 42 কোটি 17 লাখ টাকা। আমিরুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। দুর্গাপূজা উপলক্ষে ভারতে 3,000 টন ইলিশ মাছ রপ্তানিতে অনুমোদন দিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়। শনিবার এ বিষয়ে নির্দেশনা জারি করা হয়েছে। নির্দেশনায় বলা হয়েছে, দুর্গাপূজা উপলক্ষে বিভিন্ন রপ্তানিকারকদের আবেদনের বিপরীতে নির্ধারিত শর্তাবলী পূরণ সাপেক্ষে 3,000 টন ইলিশ ভারতে রপ্তানি করা যাবে। এতে আরও বলা হয়, 24 সেপ্টেম্বর দুপুর 12টার মধ্যে সংশ্লিষ্ট আবেদনকারীদের প্রয়োজনীয় কাগজপত্র সহ বাণিজ্য মন্ত্রণালয় বরাবর আবেদন করতে হবে। রপ্তানিকারকদের মৎস্য অধিদপ্তর থেকে মাছ ব্যবসার সনদ, ট্রেড লাইসেন্স, আয়কর সনদ সহ মোট 10 শর্ত পূরণ করতে হবে। উল্লেখিত সময়সীমার মধ্যে আবেদন গ্রহণযোগ্য হবে না। তবে যারা ইতিমধ্যে আবেদন করেছেন তাদের নতুন করে আবেদনের প্রয়োজন নেই বলেও জানান মন্ত্রণালয়। সিরাজগঞ্জের এনায়েতপুরে ইসলামিয়া উচ্চ বিদ্যালয় মাঠে বিএনপির স্মরণ সভায় ভার্চুয়ালি বক্তব্য রাখছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সরাসরি চলে যাচ্ছে সেখানে। মানুষগুলোকে কিভাবে সহযোগিতা করা যায়, কিভাবে তাদেরকে স্বাবলম্বী করে গড়ে তোলা যায়, কিভাবে তাদেরকে সহযোগিতা করা যায়, সেটিই থাকে বিএনপির পরিকল্পনা, সেটিই থাকে বিএনপির চিন্তা। সেজন্যই প্রিয় ভাই বোনেরা, এই যে একটু আগে বললাম, আপনাদের এলাকার নাম যখনই আসে, যখনই আমরা বেলকুচির নাম শুনি, যখনই আমরা চোহালির নাম শুনি, যখনই আমরা কামারখন্দের নাম শুনি, তখনই আমাদের সামনে প্রথমে আরো অনেক কিছু আছে, কিন্তু প্রথম যেটি ভেসে উঠে চোখের সামনে সেটি হচ্ছে তাঁত শিল্প। এই তাঁত শিল্প থেকে আমরা শাড়ি বানাচ্ছে আমাদের কারিগররা। এই তাঁত শিল্পের মধ্যে থেকে লুঙ্গি বলেন, গামছা বলেন, বিছানার চাদর। কিন্তু আমি চাই যে ইনশাল্লাহ, আমার যেটি ইচ্ছা, ইনশাল্লাহ বাংলাদেশের মানুষের সমর্থন নিয়ে বিএনপি আগামীতে সরকার গঠন করলে এই আগামীর বিএনপি সরকার এই তাঁত শিল্পের পেছনে এসে দাঁড়াবে, তাঁতিদের পিছনে এসে দাঁড়াবে, তাদেরকে সহযোগিতা করবে। কারণ এইখান থেকে যেই চাদর তৈরি হচ্ছে, এখান থেকে যেই শাড়ি তৈরি হচ্ছে, যে লুঙ্গি তৈরি হচ্ছে, প্রিয় ভাই বোনেরা, আজকে সারা পৃথিবীতে আমাদের বাংলাদেশের মানুষ ছড়িয়ে ছিটিয়ে আছে। সারা পৃথিবীতে বহু দেশে, প্রায় সব দেশে কোটি কোটি বাংলাদেশের মানুষ, বাংলাদেশিরা বসবাস করছেন। আমি চাই, আমাদের ইচ্ছা যে এই শিল্পকে, এই এলাকার যে তাঁত শিল্প, শুধু এই এলাকার ভিতরে বা এই এলাকার মানুষের ভিতরে শুধুমাত্র নয়, এই বাংলাদেশের ভিতরে শুধু নয়, এই শিল্পকে, এখানে যেই পণ্যগুলো তৈরি হয়, এগুলোকে কিভাবে সারা পৃথিবীতে ছড়িয়ে দেওয়া যায়, সে ব্যাপারে আমরা পরিকল্পনা গ্রহণ করব। প্রিয় ভাই বোনেরা, আপনাদের এই এলাকার আরো কয়েকটি সম্ভাবনাময় পণ্য রয়েছে। যেমন আমরা জানি চৌহালির চীনাবাদামের কথা। চৌহালিতে চীনাবাদাম হয় না প্রচুর? চীনাবাদাম হয় চৌহালিতে। এখন প্রিয় ভাই বোনেরা, এই চীনাবাদাম
এই চীনাবাদাম তো পৃথিবীর, এই যে আমি বাধ্য হয়ে এই যে বহু বছর 15 বছর গত এক যুগেরও বেশি সময় ধরে এখানে পড়ে আছে, এই দেশে পড়ে আছে। এই দেশের যখন বাজাই সর করতে যাই, সংসারের জন্য বাজার সদাই করতে যাই, তখন দেখি বড় বড় যে দোকানগুলোতে সেখানে বাদাম দেখা যায়, এই যে চীনা বাদাম দেখা যায়। কিন্তু এই চীনা বাদাম দেখি বিভিন্ন দেশ থেকে আসে। কয়দিন আমি খুঁজেছি যে বাংলাদেশ থেকে চীনা বাদাম আসে নাকি, প্যাকেটের মধ্যে লেখা আছে কিনা, কিন্তু পাইনি। প্রিয় ভাই বোনেরা, আমরা কি চিন্তা করতে পারি না এই যে চোহালির যে চীনা বাদাম, কেন এই চীনা বাদাম শুধু চোহালি বা শুধু সিরাজগঞ্জ বা শুধু উত্তরাঞ্চলের মধ্যে সীমাবদ্ধ থাকবে? কেন এই চীনা বাদাম যারা চাষ করেন সেই কৃষকদের পাশে কেন সরকার এসে দাঁড়াবে না? কেন চৌহালির চীনা বাদাম আজকে যদি বাংলাদেশের কাপড় বিদেশে রফতানি হতে পারে, তাহলে কেন চৌহালির চীনা বাদাম বিদেশে রফতানি হবে না? আমাদেরকে এই বিষয়টি চিন্তা করতে হবে, এই সম্ভাবনার বিষয়টি চিন্তা করতে হবে। আমরা অবশ্যই পারি, আমরা যদি সকলে মিলে ঐক্যবদ্ধভাবে চেষ্টা করি, আমরা যদি পরিকল্পনা গ্রহণ করতে পারি, তাহলে চৌহালির চীনা বাদাম আমরা বিদেশে রফতানি করতে সক্ষম হব এবং সেটিকেই আমাদের লক্ষ্য সামনে নিতে হবে। আমরা যেদিন সক্ষম হব চৌহালির চীনা বাদাম বিদেশে রফতানি করার জন্য, আমরা সেদিন কৃষকদেরকে যেরকম সহযোগিতা করতে পারবো, চীনা বাদাম রফতানি করার জন্য ছোট ছোট মিল কারখানা হবে, সেখানে বহু তরুণ যুবক সেখানে কাজ করতে সক্ষম হবেন, বহু মা বোনদের, বহু বোনদের সেখানে কর্মসংস্থানের ব্যবস্থা হবে। আমরা চাই দেশে মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা করতে, আমরা চাই দেশে বেকার সমস্যার সমাধান করতে। শুধু বিদেশেই আমাদের ছেলে মেয়েদেরকে আমরা পাঠাবো না, আমরা দেশেও দেশের যে সম্ভাবনার বিষয়গুলো আছে সেই সম্ভাবনার বিষয়গুলোকে আমরা অ্যাড্রেস করব, সেই সম্ভাবনার বিষয়গুলোকে আমরা সামনে নিয়ে এসে মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা করব। প্রিয় ভাই বোনেরা, আপনাদের এখানে আরেকটি কৃষি দ্রব্য উৎপাদিত হয়। কি সেটি? চোহালি আশেপাশের এলাকাগুলোতে, এই এলাকায় উৎপাদিত হয় রসুন, তাই না? রসুন হয় না এখানে বহু এলাকায়? এই রসুন উৎপাদনকে আমাদের বাড়াতে হবে। পৃথিবীর বহু দেশে, এই দেশে, আমি যেই দেশে এই যুক্তরাজ্যে বসবাস করছি, এখানে তো রসুন উৎপাদিত হয় না, কিন্তু বাজারে গেলে আপনি রসুন পাবেন। রসুনের দাম যে প্রতিদিন বেড়ে যায় তাও না, এরা বিদেশ থেকে রসুন নিয়ে আসে এদের দেশের মানুষের জন্য। তাহলে বাংলাদেশের রসুন কেন? আর এই ছিল অর্থনীতি সারাদিনের আজকের আয়োজনে। আমন্ত্রণ আমাদের পরবর্তী সংবাদ।